সকালবেলা ঘুম ভাঙল অ্যালার্মের শব্দে। পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর শব্দ হচ্ছে এই অ্যালার্মের শব্দ। মনে হয় এই তো সবেমাত্র অ্যালার্মটা সেট করে ঘুমানোর জন্য চোখ বন্ধ করতে না করতে অ্যালার্ম বেজে উঠল। আমার যখন উঠতে হয় তার আধা ঘন্টা আগে অ্যালার্ম সেট করে রাখি, কারণ আর 5 মিনিট করতে করতে আমার আধা ঘন্টা লেগে যায় বিছানা ছেড়ে উঠতে। আবার সকাল সকাল উঠতে এতটাই আলসেমি লাগে যে ফোন বা ঘড়ি অ্যালার্ম সেট করে দূরে রেখে দিই, যাতে অ্যালার্ম বন্ধ করতে উঠে যেতে হয়। আর এই ফাঁকে ঘুমটা ভেঙে যায় কিছুটা। যাই হোক, বহুত হলো অ্যালার্মিং কাহিনী। এখনও বিছানায় শুয়ে আছি, ভাবছি কোনো বাহানায় আজকে কলেজে যাওয়াটা ভেস্তে দেওয়া যায়। কলেজে গেলেও মজা লাগে, কিন্তু আজকে যেতে মন চাইছে না। চুপচাপ শুয়ে আছি। আমি না হয় চুপচাপ থাকলাম, অ্যালার্ম বাবাজিকেও না হয় ডান্ডা দিয়ে ঠান্ডা করে দিলাম, কিন্তু আমার মাতা স্ত্রী ওনাকে চুপ কী করাবে, এক গলায় ডেকেই চলেছে। ধুর, ভাল লাগে না। আম্মু, অরি অরি, নাম আমার অরিয়ানা আচরিন, সবাই অরি বলেই ডাকে। আম্মুর চেঁচানো সহ্য করতে না পেরে উঠে ডাইনিং রুমে গেলাম। আম্মু বলল, কী রে অরি, 7:30 বাজে, এতক্ষণ লাগে উঠতে, অ্যালার্ম দিয়ে রাখিসনি? আমি বললাম, অ্যালার্মের কী দরকার, তোমার চেঁচানি তো যথেষ্ট। আচ্ছা, আমি কি ঠসা, এতবার ডাকা লাগে? আম্মু বলে, আহা, এত শ্রবণ শক্তি আপনার, তো এতক্ষণ লাগলো কেন উঠতে আসতে? আমি বললাম, আসলে আমি ভাবছিলাম আম্মু বলে কলেজে যাবি না, এই তো এত ভাবনা চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি যা, রেডি হো, 8:30টায় তোর ফিজিক্স প্রাইভেট আছে, তারপর কলেজ করে বাসায় ফিরবি। আমি বললাম, আজকে না হয় না যাই প্লিজ। আম্মু বলল, মার খাওয়ার আগে তাড়াতাড়ি যা। আরে এই, তুই অনেকের শার্ট পরছিস, আবার কি আবল তাবল জিনিস পরে থাকস সেগুলো? তোকে আমি জামা কাপড় কিনে দেই না? আমি বললাম, শার্ট পরতে মন চাইছিল তাই পরেছি, আমার ভাইয়ের শার্ট আমি পরেছি। বাই দ্য ওয়ে, নবজাদা কই? আম্মু বলল, মার ছেলে তোর মতো কুড়ে হয়, অনেক মর্নিং ওয়াকে গেছে। এখন তুই বকবক না করে তাড়াতাড়ি যা, তো তোদের সব কিছু রেডি করে দিয়ে আমারও ক্লিনিকে যেতে হবে। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। সায়েন্স নিয়ে পড়তে পড়তে জীবনটা তামা তামা হয়ে গেল। আম্মু নিজে ডাক্তার, তাই আমাকে বানাতে চায়, কিন্তু আমার মেডিকেল পড়ার প্রতি আগ্রহ নেই। ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়তেই তো বেহাল অবস্থা। 2 মাস পর ইয়ার চেঞ্জ পরীক্ষা, তাই পড়ালেখার বেশ চাপ। ফ্রেশ হয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে নাস্তা করতে গেলাম। অনেক বলল, গুড মর্নিং আপি। আমি বললাম, মর্নিং, কী খাস? অনেক বলল, বয়েলড এগ আর ভেজিটেবল স্যালাড খাবা? আমি বললাম, ধুর, সরা তোর ভেজিটেবল। আম্মু, আমার পরোটা আর চা দাও। অনেক বলল, তুমি প্রতিদিন এই পরোটা আর চাতে কি পাও? পরোটাতে তো কত তেল থাকে, আর তুমি তো ইচ্ছে মতো চিনি দিয়ে চাকে শরবত বানাও। সকাল সকাল এসব খাওয়া ঠিক না আপু। আমি বললাম, তুই তোর ঘাস পাতা গেল, তুই কি বুঝবি পরোটা চায়ের মজা? আম্মু বলল, এই নে অরে, তোর চা আর তোর পরোটা, চুপচাপ দুজনে খেয়ে নাও। আমি খাওয়ার পর বেরিয়ে পড়লাম। পকেটে অনেকগুলো বাদাম নিলাম। সারা রাস্তা খাবো আর যাব। প্রাইভেট শেষ করে কলেজে গেলাম। একটার পর একটা বোরিং ক্লাস অ্যাটেন্ড করলাম। চতুর্থ বেঞ্চে বসি আমি, নীলিমা, ঝুমুর, আর ইরা। প্রতিদিন আমরা 4 জন একসাথে বসি, অনেক মজা করি। আমাদের 4 জনের বন্ধুত্ব অনেক গভীর। কলেজ শেষ করে 4 জন একসাথে গল্প করতে করতে বের হলাম। সোজা গেলাম চটপটির দোকানে। চটপটি ছাড়া দিনই অসম্পূর্ণ। চটপটি খেতে খেতে কিছুক্ষণ আড্ডা দিয়ে যাদের বাড়ির দিকে রওনা দিলাম। বেশ ভালোই কড়া রোদ পড়েছে আজ। আমি বাস স্ট্যান্ডের কাছে এসে বাসের জন্য অপেক্ষা করতে লাগলাম। রাস্তার সাইড দিয়ে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা হাঁটছে। ও, কত কিউট একটা বিলাই।
আমি এক দৃষ্টিতে বিড়ালের দিকে তাকিয়ে আছি। বিড়ালটা হাঁটতে হাঁটতে রোডে চলে গেল। রাস্তা অবশ্য ফাঁকা, কিন্তু যদি কোনো গাড়ির নিচে চাপা পড়ে, তাই আমি বিড়ালটিকে রাস্তা থেকে সরাতে যাচ্ছিলাম। যাওয়া শুরু করতে কোথা থেকে যেন একটা কালো কার স্পিডে চলে আসছিল। আমি দৌড়ে গেলাম বিড়ালটিকে তুলতে। বিড়ালটিকে দ্রুত হাতে তুলে সরিয়ে এলাম। আর একটু হলেই গাড়ি চাপা পড়তো। মেজাজটা তো খারাপ হয়ে গেল। গাড়িটা অল্প একটু সামনে গিয়ে থেমে গেল, কিন্তু কেউ গাড়ি থেকে নামছে না। ভাবলাম, দাঁড়া বেটা, আজকে তোকে মজা দেখাচ্ছি। বিড়ালটিকে হাতে নিয়েই আমি গাড়ির দিকে এগোচ্ছিলাম। বিড়ালটা হাতে নিয়ে গাড়ির দিকে এগোচ্ছিলাম। হাত চোপ, কেউ গাড়ি থেকে নামছে না। একটু কেউ তো মানুষ দেয় নাকি? গাড়িটা পুরো ব্ল্যাক কালারের, কিছুই দেখা যাচ্ছে না ভালো মতো। আমি গাড়িটির সামনে দাঁড়িয়ে জানালায় নক করলাম। নক করার পরেও জানালার গ্লাসটা একটু নামালো না, আর গাড়ি থেকেও কেউ বের হলো না। কেমন অভদ্র মানুষ। আমি আরেকবার জানালায় নক করতেই গ্লাসটা একটুখানি নামালো, তারপরেও কিছুই দেখতে পাচ্ছি না। এমনভাবে গ্লাসটা খুললো যে ভেতর থেকে আমায় দেখতে পাচ্ছে, কিন্তু আমি পাচ্ছি না। আমার কিচ্ছুই যায় আসে না। ভেতরে কে আছে সেটা দেখার জন্য তো আর গাড়ির জানালার সাথে বানরের মতো জোরাজোরি করতে আসিনি আমি এসেছি কথা শোনাতে। দেখা গেলেই কি আর না গেলেই কি। আমি বললাম, ও হ্যালো মিস্টার, গাড়িকে কি উড়োজাহাজ মনে করেন নাকি? এত সুন্দর একটা বিলের বাচ্চা চোখে দেখেন না নাকি? কাইল্লা মার্কা গাড়িতে থাকতে থাকতে চোখে ছানি পড়েছে। আমি কথা বলেই যাচ্ছি, কিন্তু ওপাশ থেকে কোনো শব্দ আসছে না। আরও কিছু বলার জন্য মুখ খুলতেই হঠাৎ গ্লাসটা আবার বন্ধ করে দিল। গাড়ি নিয়ে সোজা চলে যাচ্ছে। আমি হা করে যাওয়া দেখছি। কত অভদ্র মানুষ। মনে মনে বলছি, শয়তান লোক, মাঝ রাস্তায় যেন তোর গাড়ি খারাপ হয়ে যায়। বিড়ালটিকে ফুটপাতের একটা সাইডে ছেড়ে দিয়ে রিক্সা নিলাম। ফুফির বাসায় যাচ্ছি ডিরেক্ট। দাদিও আমাদের সাথেই থাকে। দুদিনের জন্য ফুফির বাসায় গিয়েছিল। আজ আমার দাদিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কথা। আমার নিজের বাড়ির পর সবচেয়ে বেশি ভালো লাগার জায়গা হলো ফুফির বাসা। প্রায় সময় তো আমার ফুফির বাসায় কাটাই। আমার যখন 7 বছর বয়স, তখন আব্বু মারা যান। দাদি গ্রামে থাকতেন। আব্বু মারা যাওয়ার পর আমাদের কাছে চলে আসেন। আম্মু সারাদিন ক্লিনিকে ব্যস্ত থাকেন। ফুফি আর ফুফা আমাকে আর অনেক নিজের সন্তানের থেকে বেশি আদর করে। আমার আর ফুফার বন্ডিংটা বেস্ট। ফুফা সব সময় বলে, অরি হলো আমার বড় মেয়ে। যে কোনো ধরনের কথা আমি ফুফার সাথে শেয়ার করতে পারি, একদম বন্ধুর মতো। রিক্সার ভাড়া মিটিয়ে ফুফির বাসায় ভেতরে ঢুকতেই আমার জান দুইটা আমার কাছে এসে আমি জড়িয়ে ধরলো। প্রিয়া আর প্রীতি, আমার যমজ দুইটা আদরের ফুফাতো বোন। অনেকের সমান একটা ফুফাতো ভাইও আছে, পিয়াস আর অনেক একই ক্লাসে একই স্কুলে পড়ে। আমি ব্যাগ খুলে পিচ্ছে দুইটার দিকে চকলেট এগিয়ে দিতেই হাত থেকে নিয়ে দৌড় দিল। দাদি বলল, কী রে অরি, এত দেরি কেন? আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি তোর জন্য। আমি বললাম, কেন গো দিদা, তোমার মেয়ে বুঝি তোমায় খেতে দেয় না, তাই আমার পথ ছেয়ে বসে আছো? পেছন থেকে ফুফি এসে কানটা টেনে ধরল। ফুফি বলল, খালি পাকা পাকা কথা তাই না? যা ফ্রেশ হয়ে এসে লাঞ্চ কর তাড়াতাড়ি। আমি বললাম, এই যে তুমি আমায় নির্যাতন করছো তো? ফুফাই শুধু আসুক, সব বলে দেব। ফুফি বলে, ওরে আমার ফুফাইরা ভাতে জিরে, তাড়াতাড়ি লাঞ্চ করতো, পিচ্ছি দুইটাকেও সাথে নিয়ে বস। তখন থেকে বলেই যাচ্ছে, আপনি এলে খাবো। তোর কথা ছাড়া এখন আর কারো কথাই শুনবে না।
আমি ব্যাগ রেখে ফ্রেশ হয়ে পুচকিগুলোর কাছে গেলাম। আমি বললাম, দিলবার্স, আসো বেবি, খাবা না? প্রীতি বলল, অরিপু আমায় কোলে নাও। প্রিয়া বলল, না অরিপু, আমায় কোলে নাও। আমি আমার দুই দিলবারকে কোলে করে এনে প্লেটে ভাত বেড়ে দিলাম। তারপর মাছের কাটা বেছে বেছে ওদেরকে খাইয়ে দিলাম আর নিজেও খেয়ে নিলাম। কিছুক্ষণ পরই দাদিকে নিয়ে বাসায় ফিরলাম। আম্মু রান্না করে রেখেই গেছে। আমরা তো খেয়ে এসেছি, শুধু অনেক ফিরলেই খাবে। রাতে আম্মু ফেরার পর সবাই একসাথে ডিনার করে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ওইরকম প্রাইভেট কার কলেজে চলল। কলেজ শেষে আমি, নেলি, ঝুম আর ইরা চটপটির অর্ডার দিয়ে ছুটি আড্ডা মারছি। একটু পরে খেয়াল করলাম রাস্তার এক সাইডে কালো একটা গাড়ি দাঁড় করানো। কৌতূহল জাগলো মনে। কিছুক্ষণ ভালো মতো চেয়ে থেকে বুঝলাম এইটা তো কালকের ওই মিস্টার অভদ্র সেই কাইল্লা গাড়িটা। আজকে এখানে কি করে? ধুর, যেমন চায় করুক, আমার কি। চটপটি খেয়ে ওরা তিনজন চলে গেল। আমি রিক্সার জন্য অপেক্ষা করছি, কিন্তু একটা রিক্সা পাচ্ছি না। রোদও পড়েছে খুব। আরেকবার তাকিয়ে দেখলাম গাড়িটা এখনো ওখানে দাঁড়িয়ে আছে। রোদের তাপ আর ভালো লাগছে না। রিক্সা না পেয়ে লোকাল বাসে উঠে পড়লাম। বাসে উঠতেও আমার বেশ লাগে। বাসে উঠলে নিজেকে বড় বড় মনে হয়। ভাড়া দিতে গিয়ে ঝগড়া করে ইচ্ছে করে, মজা লাগে। বাসে ওঠার পর বাসের জানালার বাইরে হাত বের করে পানি দিয়ে হাত ধুচ্ছিলাম। হঠাৎ কিছু একটা পিছনে নজর পড়তে চোখ ছানা পড়া হয়ে গেল। এই কাইল্লা গাড়ির বাসের পিছু পিছু আসে কেন? না, হয়তো একই রাস্তায় যাওয়া দরকার, তাই হয়তো। কিছুক্ষণ পর দেখি তাও গাড়িটা বাসের পেছনে। সেদিকে তো বিলিকে উপেক্ষা করে খুব স্পিডে গাড়ি চালাচ্ছিল। এখন বাসকে ওভারটেক করে যায় না কেন? সেদিন মনে মনে বলেছিলাম এই গাড়িটা যেন খারাপ হয়ে যায়। সেই কথাটা সত্যি হয়ে আবার গাড়ির স্পিড কমে গেল নাকি? এমনটা হলে একদম ঠিক হয়েছে। বাদাম চুবোতে চুবোতে বাকি রাস্তা কেটে গেল। বাস থেকে নেমে গলিতে ঢোকার আগে দেখলাম গাড়িটা না থেমে আমার সামনে দিয়ে চলে গেল। আমিও আর এই বিষয় নিয়ে কিছু ভাবলাম না, সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি দিদা ঘুমোচ্ছে। আমি গোসল করে খেয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। খুব ক্লান্ত। আজ আবার ডান্স ক্লাসও আছে। আমি, ইরা, ঝুম আর নীলি মিলে একটা ডান্স ক্লাস চালাই। ছোটো থেকে আমার নাচের প্রতি খুবই ঝোঁক। ছোটো থেকেই শিখেছি, এখন নিজে শিখছিও আর অন্যদের শেখাচ্ছিও। আমি আর ঝুম মূলত নাচ শেখাই। নেলি আর ইরা অন্য কাজ করে। একটা ম্যাডামও আছে আমাদের সাথে। আমি নাচ শেখাই সপ্তাহে 3 দিন, শনি সোম বুধ। বাকি দিন ঝুম। আজ সোমবার। 1 ঘন্টা ভালোই ঘুম দিয়ে উঠলাম। পরে ডান্স ক্লাসের জন্য রেডি হয়ে নিলাম। অনেকেও ফিরে এসেছে। দিদা আর অনেককে রেখে আমি বেরিয়ে পড়লাম। ডান্স ক্লাসে পৌঁছে ক্লাস শুরু করে দিলাম। বদ্ধ করে নাচতে ভালো লাগে না, তাই গার্ডেনে চিলেকোঠার মতো কিছুটা দেখতে একটা জায়গা ভাড়া নিয়েছি, ওখানে নাচ শেখাই। কিছুক্ষণ প্র্যাকটিস করানোর পর 10 মিনিটের বিরতি দিলাম। পানির বোতল হাতে আমি আর নীলি একটা সাইডে দাঁড়িয়ে কথা বলছিলাম। কথা বলতে বলতে কিছুটা সামনে চোখ পড়তেই অবাক হলাম। আবার সেই কালো গাড়ি। না না, একই রকম দেখতে তো অনেক গাড়ি থাকতে পারে। সেদিন কলেজের সামনে গাড়িটা আঁকাগোড়া পর্যবেক্ষণ করতে করতে গাড়ির নাম্বার মুখস্থ হয়ে গেছে। একটা স্টুডেন্টকে পাঠালাম গাড়ির নাম্বারটা দেখে আসতে। মেয়েটা দেখে সে নাম্বারটা বলতে দেখি নাম্বারটা ওই গাড়ির সাথে সম্পূর্ণ মিলে গেল। এই গাড়ি এইখানে কি করে? আগে তো কখনো দেখিনি। কোইন্সিডেন্স না হয় একবার হয়, তাই বলে বারবার? নিশ্চয়ই কোনো না কোনো ঘাবলা আছে।
একটু পরে দেখলাম গাড়িটা চলে গেল। বিরতি শেষ হওয়ার পর বাকি ক্লাস নিয়ে বাসায় ফিরলাম। গাড়ির ব্যাপারটা মাথা থেকে নামছেই না। কিছুদিনের মধ্যে ইয়ার চেঞ্জ পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই পড়ার টেবিলে বেশি সময় দিতে হচ্ছে। রাতে আরেকবার ওই কারো গাড়িওয়ালার কথা মনে পড়লো। ভুলে থাকার জন্য কতক্ষণ দিদার পিছে লাগলাম, আবার কতক্ষণ অনেককেও জ্বালালাম। ডিনার শেষে ফিজিক্স বইটা নিয়ে নাড়াচাড়া করতে করতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজ শেষে আশেপাশে গাড়িটিকে না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বাসায় এসে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিলাম। কিছুক্ষণ রেস্ট করার জন্য রুমে গিয়ে বেড়ে শুয়ে পড়লাম। আজ ডান্স ক্লাস নেই, অনেক না আসা পর্যন্ত একা। দিদাও ঘুমোচ্ছে, অবশ্য আজ তাড়াতাড়ি চলে আসবে। সময় কাটানোর জন্য আমি কত কিছু করি। আজ ভাবলাম ক্রিকেট খেলতে যাব। আমাদের বাড়ির একটু পেছনেই স্কুল পড়ুয়া ছেলেরা ক্রিকেট খেলে, ওদের সাথে আমার বেশ খাতির, প্রায়ই ওদের সাথে খেলি। কোনো কাজ না থাকায় আজকেও বেরিয়ে পড়লাম খেলতে। ক্রিকেটটা আমি বেশ ভালোই খেলি। আমাদের বাসার গার্ডেনেও আমি আর অনেক খেলি ক্রিকেট। আমি গিয়ে দেখি ওরা খেলা শুরু করে দিয়েছে। আমি কিছুক্ষণ বাকিদের সাথে গল্প করার পর ব্যাটিংয়ের জন্য ব্যাটটা হাতে নিলাম। সৈকত বল করছে। বোলিংয়ে সৈকত খুব ভালো। কিছুক্ষণ খেলার পর ভালো রান করায় আমি আর আমার টিমের সবাই তো মুশফিকের মতো নাগিন ডান্স দিচ্ছিলাম। হঠাৎ একটা দৃশ্য দেখে নাচটা থেমে গেল। আমার কাল্লা গাড়ির একটু দূরে দাঁড় করানো, মেজাজটা খুব খারাপ হয়ে গেল। এবার বুঝতে পারছি এই লোক নিশ্চয়ই আমায় ফলো করছে। তাছাড়া এত জায়গায় একই গাড়ি বারবার থাকাটা সম্ভব নয়। খুবই বিরক্তি লাগছিল। কিছু একটা করতেই হবে। মাথায় এলো দুষ্টু বুদ্ধি, আমায় ফলো করা। আজ তোকে উচিত শিক্ষা দেব, দাঁড়া। সৈকতকে বল করতে বলে আমি ব্যাট হাতে নিয়ে গাড়ির দিকে একবার তাকালাম, নিশানা করলাম গাড়ির গ্লাসটায়। যেই বাবা সেই কাজ। সৈকত বলটা ছুটতে মেরে দিলাম একটা শট, সোজা গিয়ে লাগলো গাড়ির গ্লাসে। প্রচণ্ড শব্দ করে গ্লাসটা ভেঙে গেল। আমার তো মনে মনে খুবই খুশি হলাম। ঠিক হয়েছে একদম। এতদিন গাড়ি নিয়ে ফলো করে অনেক বিরক্ত করেছিস। গ্লাস ভাঙার কিছুক্ষণ সময় ধরে আমরা সবাই গাড়ির দিকে তাকিয়ে আছি। বলটা গাড়ির ভেতরে ঢুকে গেছে। গ্লাসটা ভেঙে যাওয়ায় ছেলেরা বল আনতে যেতেও ভয় পাচ্ছে। আমিও ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে তামাশা দেখছি। একটু পরে গাড়ি খোলার শব্দ পেলাম। গাড়ির দরজা খুলছে ভেবে খুব কৌতূহল নিয়ে তাকিয়ে আছি, কিন্তু মুখে সেই কৌতূহলতার ছাপ আসতে দিচ্ছি না। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে এক নজরে তাকিয়ে আছি। প্রথমেই গাড়ি থেকে একটা পা নিচে নামতে দেখলাম, ব্ল্যাক প্যান্ট, ব্ল্যাক শু। তারপরে গাড়ির দরজার উপরে একটা হাত দেখলাম, হাতে বলটা ধরে আছে। এরপরে বেরিয়ে এলো একটা সুটাম দেহের 6 ফুট লম্বা একটা ছেলে, শার্টটাও ব্ল্যাক। গাড়ির জুতা, শার্ট, প্যান্ট সবই কালো, শুধু চেহারাটাই ফর্সা। আমি একটু অবাক হয়ে তাকিয়েছিলাম। ছেলেটা হেঁটে হেঁটে আমার দিকে এগিয়ে আসছে, বল হাতে নিয়ে। শার্টের ফুল হাতা জড়াতে জড়াতে সৈকতের পাশে এসে দাঁড়িয়ে আমার দিকে তাকালো। আমি কিছুটা অবাক হলেও ভয় তো মোটেও পাচ্ছি না। যা করেছি একদম ঠিক করেছি। আমার দিকে তাকিয়ে বলটা এই হাত ওই হাত করছে। তারপর বল করার জায়গায় গিয়ে দাঁড়ালো। আমিও বুঝতে পারলাম এই ছেলে বল করার প্রস্তুতি নিচ্ছে। আরিয়ানা আজরিনকে চ্যালেঞ্জ, বেশ, আমিও রেডি। এতক্ষণ চুলগুলো খোলা ছিল। হাত দিয়ে চুলটা বেঁধে আমি আমার পজিশন নিলাম। ছেলেটা দৌড়ে এসে বলটা ছুটতে আমি শট মারলাম। বল গেল উড়ে বাউন্ডারির বাইরে। এতক্ষণ ছেলেটার মুখে একটা চ্যালেঞ্জিং হাসি ঝুলছিল। আমার সুপার 6 দেখে মুখে এখন অবাক হওয়ার ভাব দেখাচ্ছে। ছক্কাটা মারায় আমার ভাবটা বেড়ে গেল। মনে মনে বলছে, আল্লাহ ইজ্জত বাঁচানো।
আমার আর ভাবটা বাড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। ছেলেটা অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ব্যাগটা হাত দিয়ে ধরে কাঁধে ঠেকিয়ে ছেলেটার সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালাম, কিন্তু বললাম না কিছুই। সৈকতের হাতে ব্যাগটা দিয়ে ছেলেটার মুখের দিকে আরেকবার তাকিয়ে পেছনে ঘুরে বাসায় যাওয়া শুরু করলাম। হাঁটছিয়ে চুলের বাঁধন খুলে সব চুল পেছনের দিকে ছড়িয়ে দিলাম। কিন্তু কথা হলো, এই ছেলে আমায় ফলো করলো কেন? সেদিনের জন্য কি আবার রেগে আছে নাকি? আজ তো আবার গাড়ির গ্লাসটাও ভেঙে দিলাম। ধুরো, যাই হবে হোক। একবারও আর পিছিয়ে ঘুরে তাকাইনি, সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আম্মু এসে পড়েছে। হাত পায়ে ধুলা লাগার কারণে বকুনিও খেলাম। সোজা ফ্রেশ হয়ে হাতে তেলের বোতল নিয়ে আম্মুর সামনে বসে পড়লাম। আম্মু যখন আমার মাথায় তেল লাগিয়ে দেয় তখন আমার খুব ভালো লাগে। আমার লম্বা চুলের খুব শখ, কিন্তু যত্ন করতে মন চায় না। আম্মু চড়ে আমার কোমরের নিচ পর্যন্ত চুলের অস্তিত্ব এখনও টিকে আছে। আম্মু আমার মাথায় তেল মালিশ করছিল আর আমি পক পক করেই যাচ্ছি। আম্মুর সাথে গল্প করা আমার সবচেয়ে ফেভারিট কাজ। আম্মু বলে, অরি রে, তোদের ক্লাসের ছেলেরা কেমন দেখতে? আমি বললাম, তুমি ছেলেরা কেমন দেখতে সেটা জেনে কী করবা? আম্মু বলল, হ্যান্ডসাম ছেলে নাই? কোনো ছেলের গল্প তো একবারও করলি না। আমি বললাম, ধ্যাৎ, ছেলেদের লুক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি, নীলি, ইরা আর ঝুমি তো সারাদিন আমাদের মধ্যেই ব্যস্ত থাকি। আম্মু বলল, তো আমার অরির জন্য কি আমার এই ছেলে খুঁজতে হবে? আমি বললাম, কেন, ছেলে দিয়ে কী করবা? আম্মু বলল, কী আবার করব, আমার অরিমনের জন্য একটা লাল টুকটুকে বর লাগবে তো। আমি বললাম, আম্মুনি, আমি মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, আর তুমি কি বর শুরু করলা? আম্মা বলল, তো কী হলো, তোর বাবার তো নেই, আমি কবে আছি আর কবে নেই আল্লাহ ভালো জানে। আমার মেয়েটাকে তো তার রাজকুমারের হাতে তুলে দিতে হবে না কি? আমি বললাম, এগুলোই ভালো লাগে না আমার, এসব কথা বলতে না, বারবার নিষেধ করছি তোমাকে। আম্মুর উপর রাগ করে উঠে গেল। পেছন থেকে আম্মু ডাকলো অনেকবার, কিন্তু আমি সোজা রুমে চলে গেলাম। আম্মু শুধু এই মরার কথাগুলো বলে, নিষেধ করলেও শোনে না। আব্বু তো ছেড়ে চলে গিয়েছে, আম্মুকে হারানোর কথা ভাবলেও দম বন্ধ হয়ে আসে। যথারীতি আমি মুখ ফুলিয়ে বসে আছি। আম্মু আমার রাগ ভাঙানোর জন্য পায়েস রাঁধছে। পায়েসের গন্ধ নাকে আসার সাথে সাথে আমি রুমে মুখ গুমড়ো করে বসে থাকতে পারলাম না। অনেক আর আমি রান্নাঘরে উঁকি মারছি আম্মু সবাইকে পায়েসের বাটি দিতে। আমি আমারটা সাবার করে অনেকেরটাও কাড়াকাড়ি করে কিছুটা খেলাম। আর আমার দিদা, ডিজিটাল দিদা, কালা চশমা, গান প্লে করে কতক্ষণে লাফালাফি করলাম। দিদাও সেই ছাগানাকা ডান্স দেয়। শত ব্যস্ততার মধ্যেও পরিবারের সাথে এই আনন্দের সময়গুলো নিয়েই আমার ছোট্ট দুনিয়া। আব্বুর শূন্যতা সবসময় আমায় পোড়ায়, কিন্তু আম্মু আব্বুর না থাকার কথা ব্যথাটা ভুলিয়ে দেয়। অনেক আর দিদা তো আমার বেস্ট ফ্রেন্ডস। ফুফা ফুফি তো আরেক ভালোবাসার খোরাক। আমার দুই লিটল দিলবার্স, এর কাছে আমি তাদের প্রিয় রিপু। পিয়াসু আমার খুব কাছের। এসব মানুষদের নিয়ে আমি আমার পৃথিবীটা সাজিয়েছি। আজকে খুব বেশি পড়লাম না। ডিনার সেরে বারান্দায় এসে দাঁড়ালাম। খুব সুন্দর চাঁদ উঠেছে। বারান্দায় দাঁড়িয়ে গুনগুন করে গান গাইছি। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই। আমি মেঘে ঢাকা চাঁদের মতো জ্যোৎস্না ছড়িয়ে যাই। আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই। গান গাইতে গাইতে হঠাৎ চুপ হয়ে গেলাম। বিকেলে দেখা ওই ছেলেটার কথা মনে পড়ল। ছেলেটার চেহারায় কেমন যেন একটা নিষ্পাপ নিষ্পাপ ভাব ছিল। মুখে একটা কবি কবি ভাবও ছিল। কিন্তু যাই হোক, কাল থেকে আমার সামনে আর ওই কাল্লা গাড়ি না নিয়ে এলেই হলো।
কলেজ, প্রাইভেট পড়ালেখা এসব নিয়ে দিন যাচ্ছিল। ফুফির বাসায়ও কম গেছি পরীক্ষার জন্য। যার সাথে দেখা হয় সে শুধু পড়ালেখার কথা বলে। কালো গাড়িওয়ালাটাকেও আর দেখিনি একবারও। ভালোই হয়েছে। এইভাবে 2 মাস কেটে গেল। ইয়ার চেঞ্জ, পরীক্ষা শুরু হলো। 2 দিন পর পর একটা করে পরীক্ষা। রাত জেগে পড়ে পরীক্ষাটা দিয়ে এসে লম্বা ঘুম দিতাম। আজকেই লাস্ট পরীক্ষা। পরীক্ষা শেষ করে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসার পর স্বস্তির নিঃশ্বাস নিলাম। পরীক্ষাগুলো ভালো হয়েছে। পেছন থেকে ঝুম, ইরা আর নীলি এসে আমার পাশ দিয়ে হাঁটা শুরু করলো। ঝুম বলল, দোস্ত, অনুষ্ঠানের আপডেট খবর জানিস? আমি বললাম, কিসের আবার অনুষ্ঠান রে? নীলি বলল, আরে ওই যে আগামী সপ্তাহে কলেজে 50 বছর পূর্তি অনুষ্ঠান। তার কথাই বলছে। আমি বললাম, তাই নাকি? আমি তো জানতাম না। ইরা বলে, তা জানবা কেমনে আওয়ারে বেবি? আপনি তো সারাদিন পড়ালেখা নিয়েই ব্যস্ত থাকেন। আমি বললাম, একদম বাজে কথা বলবি না শয়তান। তোর নিজের বৈশিষ্ট্যের সময় আমার উপরে চিপকাবি না একদম। চুম বলল, উফ গাইস চিলিয়া, যা বলতে চাইছিস সেটা শোন। ইতি ম্যাডামের সাথে দেখা হয়েছিল। ম্যাডাম বলেছে অনুষ্ঠানের জন্য একটা ডান্স পারফরমেন্স তৈরি করতে। শোন নরে, আমি তোর আর আমার নাম ডুয়েট পারফরমেন্সের জন্য দিয়ে এসেছি। প্লিজ যেন মানা করিস না। আমি বললাম, ওকে জান, করলাম না মানা। বল কবে অনুষ্ঠান? এরা বলল, এই তো আগামী সোমবার। নীলি বলল, আর 5 দিন বাকি। আমি বললাম, আচ্ছা তা দেখা যাবে। এখন চল, চটপটি আমাকে ডাকছে রে দোস্ত। কলেজ থেকে বেরিয়ে চটপটির দোকানে বসে খানিকক্ষণ আড্ডা দিচ্ছিলাম আর চটপটি খেলাম। বাসায় এসে পারফরমেন্সের জন্য গান সিলেক্ট করতে লাগলাম। যেহেতু কলেজের অনুষ্ঠান, অনেক অতিথিরা আসবেন আর শিক্ষক শিক্ষিকারা তো আছেনই। সেখানে নিশ্চয়ই প্রেম ভালোবাসার গানে নাচা যাবে না। অনেকক্ষণ ভাবার পর লোপামুদ্র মিত্রর আয় আয় কে যাবে গানটা সিলেক্ট করলাম। বেশ খানিকটা সময় ধরে আমি আর ঝুম প্র্যাকটিস করেছি। আম্মু, দিদা, অনেক ফুপি সবাইকে বসিয়ে আমার নাচ দেখিয়েছিও। অনুষ্ঠানের আগের দিন আমি আর ঝুম ফুপিকেও নিয়ে শপিংয়ে গেলাম। ফুপি থাকতে টেনশনের প্রশ্নই আসে না। ফুপির এইসবের নলেজ বেশ ভালো। ফুপি আমাদের দুজনের জন্য শার্টিনের 2টা লেহেঙ্গা পছন্দ করে দিল, লাল আর কালো রঙের মিক্সড ডিজাইন। আমাদেরও খুব পছন্দ হলো। তারপর একই রকম চুড়ি, হালকা স্টোনের জুয়েলারি, আলতা আরও দরকারি জিনিস কিনে বাসায় ফিরলাম। বাসায় আসার পর থেকে সব কিছু ছুঁয়ে ছুঁয়ে দেখছি। কালকের জন্য আমি খুব এক্সাইটেড। মনে হচ্ছে কখন যে কালকের দিনটা আসবে। আজ রাতটা যেন যেতেই চাইছে না। শুয়ে শুয়ে কালকের প্ল্যান করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি। সকাল 8টার অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। অ্যালার্ম বাজতে লাফ দিয়ে উঠে বিছানা ছাড়লাম। ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এলাম নাস্তা করতে। আমি বললাম, গুড মর্নিং মাম্মা। আম্মু বলল, কী ব্যাপার নবাবজাদি, আজ ঘুম থেকে টেনে তুলতে হলো না যে? আমি বললাম, ওরে আম্মু, আমি এখন ভালো হয়ে গেছি তো। আম্মু বলল, অনুষ্ঠানের জন্য এতটাই উৎসুক যে তোর ঘুমও কাবু করতে পারল না, তাই না? আমি বললাম, তুমি তোমার আচারা পেঁচাল রাখো, আমার কথা শোনো। তোমরা কিন্তু সবাই আসবে অনুষ্ঠানে। আম্মু বলল, অনেক আর পিয়াসের তো পরীক্ষা, তোর দিদার তো শরীর ভালো না। আমি, তোর ফুফি, ফুফা আর পিচ্ছি 2টেই যাব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি ঝুমদের বাসায় গেলাম, ওখান থেকেই কলেজে চলে যাব। কোনো মতে নাস্তা করে ঝুমদের বাসায় চলে আসলাম। কলেজে অবশ্য সকাল থেকে নানা রকম ইভেন্ট চলছে, কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠানের পার্ট শুরু হবে 3টার পর। আমি আর ঝুম রেডি হয়ে কলেজে পৌঁছে ব্যাক স্টেজে গেলাম। আমাদের পারফরমেন্স একদম লাস্ট। পারফরমেন্সের আগেরটা এখনও বাসা থেকে কারো আসার খবর নেই।
আশেপাশে খুবই লাউড মিউজিক বাজছে, তাই ফোন নিয়ে কলেজের গেটের দিকে চলে এলাম হাঁটতে হাঁটতে। আম্মুকে ফোন দিয়ে শুনলাম যে ওনারা এখন রাস্তায়, একটু পরেই পৌঁছে যাবে। ফোন কেটে আবার ভেতরে যাওয়া শুরু করতেই বাইরের দিকে নজর পড়তেই থেমে গেলাম। আবারও এই গাড়ি, এইখানে কেন? এটা স্বপ্নে দেখছি না তো? কিছুক্ষণ তাকিয়ে থাকার পরই দেখি গাড়ি থেকে ড্রাইভার নেমে গাড়ির পরিষ্কার করছে। যাক বাবা, এটা তাহলে ওই অভদ্রের গাড়ি নয়। ভাবনা ছেড়ে আবার ড্রেসিং রুমে চলে আসলাম। একটু পর আমার ফুপি এসে আমার সাথে দেখা করে চলে গেল বসতে। প্রথমে কিছু অতিথি, সভাপতি, প্রিন্সিপাল, এরা সবাই বোরিং কিছু লেকচার দিবেন, একদমই আগ্রহী নয় এই পেঁচাল শুনতে। বক্তব্য শেষ হওয়ার পর সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। একটার পর একটা পারফরমেন্স চলছিল। আমি আর ঝুম স্টেজের একটু আড়ালে এসে পারফরমেন্সগুলো দেখছিলাম। যখন কেউ নাচছে, আমারও আমাদের জায়গায় দাঁড়িয়ে নাচছি। আবার যখন কেউ গান গাইছে, সে গানের তালেও নাচছি। আর একটু পরে আমাদের পারফরমেন্স। আমি আর ঝুম একদম রেডি হয়ে অপেক্ষা করতে লাগলাম। আমাদের নাম অ্যানাউন্সড হতে আমি আর ঝুম স্টেজে গেলাম। দাঁড়িয়ে থেকে আমার ফ্যামিলির দিকে তাকালাম। সবাই আমাকে হাত দিয়ে ইশারা করলো। মিউজিক স্টার্ট হতেই আমরা গানের তালে তালে নাচতে শুরু করলাম। নাচতে আমি খুব ভালোবাসি। নাচার সময় আমি সব কিছু ভুলে যাই, ডুব দিয়ে আমিতেই গান বাজছিল। আয় আয় কে যাবি, আয় কে মন হারবি, এক মুঠো রোদ ধরতে পেরিয়ে আয় চেনা দৃশ্যগুলো, পেরিয়ে আয় না যত ময়লা ধুলো ঠেলে, ফেলে রেখে পিছুটান একঘেয়ে গান। পুরো গানের সাথে আমাদের পারফরমেন্স শেষ হতে সবাই খুব জোরে করতালি দিল। আমি আর ঝুম হাসিতে স্টেজ থেকে নেমে ব্যাক স্টেজে গেলাম। গিয়ে জুয়েলারিগুলো খুলতে শুরু করলাম। চুল বেনি করতে আমার একদম ভালো লাগে না, তাই বেনি খুলবো। এখন লাস্ট পারফরমেন্স হবে, কেউ গান গাইবে বোধ হয়। একটু পরে অ্যানাউন্সড হলো, এখন মঞ্চে আপনাদের মাঝে একটি গান শোনাতে আসছে অত্র প্রতিষ্ঠানের 2014 ব্যাচের প্রাক্তন ছাত্র রেদওয়ান সাকিব আয়ান। আমি বললাম, ধুস, নামটা ছোট হয়ে গেল না? রেদওয়ান, আবার সাকিব, আবার আয়ান। ঝুম বলল, ধুর, সুন্দরী তো নামটা। আমি বললাম, ছেলে মানুষের তো তোমার সবই ভাল লাগে। চুল খোলার পর চুড়ি খুলতে যাবো, এমন সময় একটা মন কাড়া অপূর্ব কণ্ঠ কানে ভেসে আসলো। দুইটা লাইন কানে যেতেই যেন সারা শরীরে একটা দমকা হাওয়া বয়ে গেল। লাইন দুটো ছিল, যার ছবি এই মন এঁকে যায়, যার কথা ভেবে দিন কেটে যায়। লাইন দুটো শুনতে চুড়ি খোলা বাদে ঝুমের হাত ধরে টান দিয়ে দৌড়ে স্টেজের একটা কর্নার সাইডে এসে দাঁড়ালাম। স্টেজের দিকে তাকাতে 440 ভোল্টের শক খেলাম। এই তো সেদিনের ছেলেটা, এ তো কালো গাড়িওয়ালা, যার গাড়ির কাজ ভেঙে দিয়েছিলাম। এই ছেলে এখানে গান গাইছে। এইসব ভাবতে ভাবতে দাঁড়িয়ে গান শুনছি। এত সুন্দর কণ্ঠ, একদম জাদুকরি কণ্ঠ। মনের মধ্যে মোচড় দিয়ে উঠছে গান শুনে। গিটার হাতে নিয়ে চোখ বন্ধ করে গান গাইছে। দেখে মনে হচ্ছে কাউকে কল্পনা করছে। চোখ খুলে এদিক ওদিক তাকিয়ে গাইতে গাইতে হঠাৎ আমার দিকে তাকালো। আমাদের চোখাচোখি হলো। ছেলেটা অন্যদিকে তাকিয়ে একটু হেসে আবার গাওয়া শুরু করলো। কাজল কালো দুটি চোখে সে যখনই আমায় দেখে, পড়ে না চোখেতে পলক, আর আসে না কথা মুখে। তার চলে যাওয়া, ফিরে একটু চাওয়া, এই বুকেতে ঝড় তুলে যায়। বলবো কবে তাকে ডেকে, আমি তোমাকে ভালোবাসি। করেছ পাগল আমাকে, ওগো তোমার ওই মিষ্টি হাসি। কবে জানবে তুমি, কবে বলবো আমি, কেউ আছে গো তোমার আশায়, যার ছবি এই মন এঁকে যায়।
যার কথা ভেবে দিন কেটে যায় সে কি জানে শুধু তাকে ভালোবাসে আমার হৃদয়। গান শেষ হতে সবাই দাঁড়িয়ে খুব জোরে হাত তালি দিচ্ছিল। আমি গানে মুগ্ধ হয়ে হা করে তাকিয়ে আছি। ছেলেটা হাত থেকে গিটার রেখে আমার দিকে হালকা তাকিয়ে স্টেজ থেকে নেমে গেল। ইরা এসে আমায় আর ঝুমকো ডাকলো। ইরার ডাকে হুঁশ পেল। এতক্ষণ তো অবাক হয়ে তাকিয়েছিলাম। পুরো অনুষ্ঠানের বেস্ট পার্ট ছিল এই গানটা। আমি আর ইরা আমাদের কাছে গেলাম আর ঝুম গেল ড্রেসিং রুমে। আমি এখন অবাক হয়ে আছি। ড্রেসও চেঞ্জ করিনি, শুধু জুয়েলারিগুলো খুলে রেখেছিলাম। টিস্যু দিয়ে মেকআপ মুছলাম, চুড়িগুলো পরেই থাকলাম। এনার্জি আসছে না এখন এসব করার। চুলগুলো খোলাই ছিল, শুধু সামনে আসা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে আটকে রাখলাম। আমি আমাদের কাছে যাওয়ার পর ফুফা আমাকে মাথায় হাত দিয়ে আদর করলো। ফুফা বলল, অরে মাই প্রিন্সেস, আমার প্রিন্সেস, আজ অনেক ভালো ডান্স করেছো। আমি বললাম, থ্যাংক ইউ ফুফা। প্রীতি বলল, অরিপু চিপস খাবো আমি, কিনে দাও না একটু চিপস। আমি বললাম, ওলে আমার দিলবারটা, চলো অরিপু চিপস কিনে দিচ্ছি। ফুফি বলল, অরে দাঁড়া আমি যে তুই ক্লান্ত। আমি বললাম, না ফুফি, প্রিয়া ঘুমিয়ে পড়েছে, তুমি ওর খেয়াল রাখো, আমি প্রীতিকে নিয়ে যাচ্ছি। এমনিও আমি একটু বাইরে যেতাম নীলিকে খুঁজতে, জানি না ও কী করছে। ফুফি বললে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসবি, সন্ধ্যা হয়ে গেছে, বাসায় ফিরতে হবে। আমি প্রীতির হাত ধরে কলেজের বাইরে এসে দোকানে গেলাম। 2টা চিপসের প্যাকেট ওর হাতে দিয়ে আমার পাশে দাঁড় করিয়ে রেখে আমি টাকাটা দিচ্ছিলাম। টাকা দেওয়ার পরে নীলির ফোন আসলো। আমি ওখানে দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছিলাম। নীলি বলল যে ও ঝুমের সাথে আছে, ফেরার আগে একবার ওর সাথে দেখা করতে। আমি ওর সাথে কথা বলে ফোনটা রাখলাম। ফোন রাখার পর পাশে তাকাতেই চোখ কপালে উঠে গেল। তাকিয়ে দেখি প্রীতি পাশে নেই। কোথায় গেল এই মেয়ে? এখানে তো দাঁড়িয়ে ছিল। রাস্তায় কত গাড়ি চলছে, যদি কিছু হয়ে যায়। রাস্তায় রোড লাইট জ্বালানো ছিল। আমি এপাশ ওপাশ তাকিয়ে প্রীতিকে খুঁজলাম, কিন্তু কোথাও দেখতে পাইনি। আমার গলা শুকিয়ে আসছিল। পাশে 2-1জনকে জিজ্ঞেস করলাম কেউ দেখেছি কি না। কেউই উত্তর দিতে পারলো না। হাত পা কাঁপছে, চোখ দিয়ে পানি আসছে। আমি আর প্রীতি কলেজের ডান পাশে দোকানে গিয়েছিলাম। কিছুক্ষণ খোঁজার পর কলেজ গেটের বাম পাশে কিছু দূর হাঁটতে দেখি প্রীতি দাঁড়িয়ে আছে চিপস হাতে, আর একটা ছেলে হাঁটু বাজ করে প্রীতির সামনে বসে কথা বলছে। আমি প্রীতিকে দেখতে দেখতে পেয়ে দৌড়ে ওর কাছে গেলাম। আমি প্রীতির সামনে বসে ওকে বুকে জড়িয়ে ধরলাম। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। ওই ছেলেটা প্রীতির হাত ধরেছিল। আমার চোখের এক ফোঁটা পানি ওই ছেলেটার হাতে পড়লো। আমি বুঝতে পেরে প্রীতিকে ছেড়ে ছেলেটার মুখের দিকে তাকালাম। আবার ওই ছেলেটার চেহারা, আয়ানেরই চেহারা। অ্যানাউন্সড হওয়ার সময় শুনেছিলাম যে ছেলেটার নাম আয়ান। আয়ান দাঁড়িয়ে গেলেন। আমি মাথা উঁচু করে ওনার চেহারার দিকে তাকিয়ে আছি। প্রীতি আমার গাল ধরে ওর দিকে করে নিল। প্রীতি বলল, অরিপু তুমি কান্না করো কেন? কেউ বকেছে তোমাকে? আমি বললাম, তুমি কোথায় চলে গিয়েছিলে বেবি? অরিপুকে না বলে আসছো কেন? অরিপু ভয় পাইছে তো? প্রীতি বলে, একটা বেলুনওয়ালা হেঁটে যাচ্ছিল, আমি কতবার ডাকলাম জানো, শুনছিলই না, তাই তো আমি পিছিয়ে পিছিয়ে এলাম। এ দেখো, এ ভাইয়াটা আমাকে বেলুন কিনে দিয়েছে। ভাইয়াটা ভালো না বলো? আরে অরিপু। আমি প্রীতির হাতের দিকে তাকিয়ে দেখলাম ওর হাতে বেলুন। আয়ান আমাদের পাশে চুপচাপ দাঁড়িয়ে আছেন। আমি বসা থেকে উঠে দাঁড়িয়ে ওনার দিকে তাকালাম।
কিছু বলতে চেয়েও বলতে পারছি না, কেন জানি মনে সাহস জাগাতে পারছি না। কাঁপা কাঁপা হাতে প্রীতির হাতটা ধরে ফিরছিলাম, পিছন থেকে একটা শান্ত প্রকৃতির কণ্ঠ ভেসে আসতে দাঁড়িয়ে গেলাম। আয়ান বলল, শুনুন। আমি হাত মুঠো করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পেছনে ফিরে ওনার দিকে তাকালাম। একদম অন্যরকম একটা চেহারা, কত মায়া ছেলেটার চেহারায়, এরকম নূর অন্য কোনো ছেলের চেহারা আগে খেয়াল করিনি। আমি চুপচাপ তাকিয়ে আছি। প্রীতি একটা একটা করে চিপস খাচ্ছে। আয়ান বলল, নেক্সট টাইম থেকে একটু বেশি খেয়াল রাখবেন, ছোটো বাচ্চা তো। আপনাকে দেখে মনে হচ্ছে অনেকটা ঘাবড়ে গেছেন, কিছু মনে না করলে আমি আপনাদের রাস্তা পার করে দিই। অনেক গাড়ি রাস্তায়, বাচ্চা নিয়ে একা পার হতে আপনার সমস্যা হবে। আমি ফেল দৃষ্টিতে তাকিয়ে ওনার কথা শুনছি, কোনো উত্তর দিতে পারলাম না। উনি কিছুক্ষণ আমার উত্তরের অপেক্ষায় থাকার পর প্রীতির দিকে এগিয়ে গেলেন। আয়ান বলল, এসো কিউট গার্ল, ভাইয়া তোমাকে কোলে করে রাস্তা পার করে দিচ্ছি। প্রীতি আমার হাত ছেড়ে আয়ানের কোলে উঠে পড়ল। ওর কোনো ভ্রুক্ষেপ নেই, বেলুন পেয়ে আয়ানকে পছন্দ হয়েছে প্রীতির। আয়ান আমার দিকে তাকিয়ে ওনার পেছনে আসার জন্য ইশারা করলেন। আমিও ওনার পিছু পিছু রাস্তা পার হচ্ছি। প্রীতি আয়ানের কোলে উঠে হাসছে, চিপস খাচ্ছে আর কথা বলছে। আমি হা করে আয়ানের চেহারার দিকে তাকিয়ে আছি। হাত উঠে সব গাড়িকে ইশারা করে করে রাস্তা পার করছেন। রাস্তার ওপাশে কলেজ গেটের সামনে গিয়ে আয়ান থেমে গেলেন, আমিও পিছনে থেমে গেলাম। আয়ান প্রীতিকে কোল থেকে নামিয়ে দিল। প্রীতি বেলুনটা আমার হাতে ধরিয়ে দিয়ে এইবার দু হাত দিয়ে চিপস খাওয়া শুরু করলো। আমি বেলুনটা হাতে নিয়ে আয়ানের দিকে এগিয়ে গেলাম। আয়ান বলল, এটা আপনার বোনকে দিয়ে দিবেন, ওর জন্যই কিনেছি। প্রীতি বলল, এই অরেপু, বেলুন দিয়ে দাও কেন তুমি, এটা আমার না। আয়ান একটু শব্দ করে হেসে দিল। আমি ওনার দিকে তাকিয়ে আরও অবাক হলাম। এত সুন্দর করে কোনো ছেলে হাসতে পারে, হাসির শব্দটাও যেন অমায়িক। একটু হেসে মুখে হাত দিয়ে কাশি দিয়ে থেমে গেল। এই পৃথিবীর বাচ্চার প্রেস্টিজ পাঞ্চার করার মতো কথা বলে। চাইছি আয়ানকে ধন্যবাদ বলবো, কিন্তু মুখ খুলতেই পারছি না, আজব লাগছে। অনেকক্ষণ বৃথা চেষ্টা করে কিছুই বলতে পারলাম না। প্রীতির হাত ধরে আমি ফেরা শুরু করলাম। প্রীতির হাত উঠে আয়ানকে বাই বললাম, আয়ানও তাই করলো। অনেক দূর চলে আসার পর আমি একটু পিছন ঘুরে তাকালাম। তাকিয়ে দেখি আয়ান দূরে হাতের উপর হাত রেখে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি সাথে সাথে মুখ ঘুরিয়ে দিলাম, সোজা আম্মুদের কাছে চলে আসলাম। ফুফি বলে, কী রে এতক্ষণ লাগে? প্রীতি বলল, মাম্মাম দেখো, ভালো ভাইয়া আমাকে বেলুন কিনে দিয়েছে। আম্মু বলল, ভালো ভাইয়া আবার কে? আমি বললাম, ওই তো আমাদের ক্লাসের একটা ছেলে। আচ্ছা তোমরা এগিয়ে যাও, আমি নীলের সাথে একটু দেখা করে আসছি। আমরা এগিয়ে গেল। আমি নীলের সাথে দেখা করে গাড়িতে এসে বসলাম। ফুফা গাড়ি নিয়ে এসেছে, আমাদেরও গাড়ি আছে, কিন্তু আমার গাড়ি চড়তে ভালো লাগে না, আম্মুই শুধু ইউজ করে। অনেক তো সাইকেল চালিয়ে স্কুল প্রাইভেটে যায়। আমার ভাইয়ের সাইকেল চালানো খুব পছন্দ। সারা রাস্তায় একটু আগে ঘটে যাওয়া এক একটা ঘটনা মনে করতে করতে বাসে পৌঁছালাম। অনেক আর দিদা মিলে পাস্তা বানিয়েছে, ফ্রেশ হয়ে চট করে খেয়ে নিলাম। আম্মু বলল তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, কলেজ কিছুদিন বন্ধ, ইয়ার চেঞ্জের রেজাল্টের পর সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হবে। ডিনারের পর খুব টায়ার্ড লাগছিল, সবাই ঘুমাতে চলে গেল। আমি এক মগ কফি বানিয়ে ফোন নিয়ে বারান্দায় চেয়ারে গিয়ে বসলাম। কফির মগে চুমুক দিতে দিতে ফেসবুকে লগ ইন করলাম। কারোর সাথে তেমন চ্যাট করি না। আমি নিউজ ফিডে ঘুরছিলাম, দেখলাম কলেজের একটা গ্রুপে
আজকের অনুষ্ঠানে সব ছবি আর ভিডিও আপলোড করেছে। আমাদের দুজনের ডান্সের ভিডিও দেখলাম সবার আগে। আরও অনেক ছবিও দেখলাম। কয়েকজন বড় ভাইয়া আর আপুরা মিলে হয়তো গ্রুপটা মেনটেন করে। হঠাৎ দেখি আয়ানেরও ওই গানের ভিডিও। কিছু না ভেবে প্লে করলাম। পুরো ভিডিওটা দেখলাম। ধূসর রঙের মধ্যে কালো রঙের অ্যাপ্লিক করা ডিজাইনের একটা পাঞ্জাবি পরে গিটার হাতে নিয়ে গান গাইছে। গান গাইতে গাইতে যে আমার দিকে তাকিয়ে মুখ ঘুরে একটু হেসেছিল, ওইটাও ভিডিওতে খেয়াল করলাম। দেখলাম ভিডিওটা রিদওয়ান সাকিব আয়ান নামের আইডিকে ট্যাগ করা। আইডিতে ঢুকে দেখলাম কভার পিকে একটা গিটারের ছবি দেওয়া আর প্রোফাইল পিকে ওনার একটা ছবি দেওয়া। এবারে বেশি কিছু লেখা নেই, সব পোস্টে পাবলিক করা। দেখলাম কিছুক্ষণ আগে একটা পোস্ট করেছেন, তার চলে যাওয়া, ফিরে একটু ছাওয়া, এই বুকেতে ঝড় তুলে যায়। এই দুইটা লাইন 26 মিনিট আগে পোস্ট করেছেন। লাইন দুইটা সুন্দর। এটা কেন পোস্ট করলো? আমি আজকে অন্যদিকে ফিরে তাকিয়েছিলাম একবার। দূর, এই লাইন দুটো তো ওনার গানেও ছিল। আমার তাকানো নিয়েও কেন এসব লিখতে যাবেন? রুমে এসে কফি মগ রেখে বেডে শুয়ে পড়লাম। ভাবনা চিন্তা বাদ দিয়ে ঘুম দিলাম।